টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন, কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। খুব সাম্প্রতিককালে বেশ কিছু ঘটনাও ঘটছে, এই ধরনের অনেক কিছুই আমরা দেখছি। তারপরেও প্রতিনিয়তই যে ধরনের ঘটনা আমাদের আশেপাশে ঘটে থাকে বা আমরাও করে থাকি, অনেক সময় সেই ধরনের ঘটনাগুলো অর্থাৎ অপরাধমূলক কর্মকাণ্ডে ইমিগ্রেশনের উপর এর কি প্রভাব পড়ে, কতটা পড়ে, সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও ইমিগ্রেশন সংক্রান্ত আপনাদের নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মঈন চৌধুরী, ESQ, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড মেডিকেল ম্যালপ্র্যাকটিস, ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ কুইন্স কাউন্টি এবং ডিরেক্টর আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, সুন্দর করে উপস্থাপনা করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের যে বিষয়টি খুবই সমসাময়িক এবং সার্বজনীন হিসেবেই বলবো, যে প্রায়শই এই ধরনের ঘটনা ঘটে থাকে আমাদের আমেরিকায় অপরাধমূলক কর্মকাণ্ডে ইমিগ্রেশনের উপরে প্রভাব কি, এই বিষয়টি আলোচনা করার আগের কনসিকুয়েন্সটা কি হতে পারে, সেই বিষয়টি একটু আমি দর্শকদের সাথে বিনিময় করতে চাই। সুপ্রিয় দর্শক, মানুষ বাঁচে আশার আলোয় আর একটি চমৎকার স্বপ্নের মধ্য দিয়ে। স্বপ্নই যেন মানুষের জীবনের সবচেয়ে বড় চালিকা শক্তি। আর এই স্বপ্নের পাখায় ভর করে কেউ দূর দেশে আসেন শুধু নিজের জীবনের নিরাপত্তার খোঁজে, কেউ আসেন নিজের সন্তান বা পরিবারের সুন্দর একটা ভবিষ্যতের প্রত্যাশায়। আর এই স্বপ্নের অন্যতম প্রতীক হলো আমেরিকা। এখানে আসলেই অনেকের মনে হয় জীবনের নতুন একটা অধ্যায় শুরু হবে, হাসিতে খুশিতে ভরে উঠবে সংসার। কিন্তু এই সোনালি স্বপ্ন কখনো কখনো এক মুহূর্তের ভুল সিদ্ধান্তে, ছোট কিংবা বড় অপরাধমূলক কোনো কর্মকাণ্ডের কারণে তা ভেঙে চুরমার করে দিতে পারে। কোনো অপরাধের জন্য হয়তো স্থানীয় ক্রিমিনাল কোড শাস্তি খুব বেশি দেয় না, হয়তো কিছু জরিমানা বা কিছু দিনের সাজা বা কমিউনিটি সার্ভিস এসবের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু ইমিগ্রেশন আইনের চোখে সেই অপরাধ হতে পারে আজীবনের বোঝা। আমেরিকায় একজন অভিবাসীর জন্য এই বাস্তবতা আরও কঠিন, কারণ এখানে অপরাধ মানে শুধু আইন ভঙ্গ নয়, বরং অপরাধ মানেই তার ভিসা বাতিল হতে পারে, গ্রিন কার্ড ঝুঁকির মুখে পড়তে পারে, কিংবা বহু বছরের পরিশ্রমের পর নাগরিকত্বের স্বপ্ন হাতছাড়া হয়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় সেখানে ক্রিমিনাল কোর্টে শাস্তি হালকা, সেখানে ইমিগ্রেশন কোর্টের সিদ্ধান্ত হতে পারে নির্মম, এমনকি ডিপোর্টেশন পর্যন্ত গড়াতে পারে। অর্থাৎ যেই দেশে আপনি আশ্রয়ের খোঁজে এসেছেন, নিরাপত্তার খোঁজে এসেছেন, সেই দেশই আপনাকে ফিরিয়ে দিতে পারে এক অজানার পথে। এ যেন এক নির্মম সত্য, যেখানে অপরাধ ভেদে কারো সাজা কয়েকশো ডলার জরিমানায় শেষ হয়, সেখানে একজন ইমিগ্রেশন প্রত্যাশীর সাজা হয় আজীবনের জন্যে, ভিসা হারানো, পরিবার হারানো, দেশ হারানো। যেসব হাত নতুন জীবন গড়ার স্বপ্নে দিন রাত শ্রম দিয়ে যাচ্ছিল, সেই হাতে হঠাৎ শৃঙ্খলা বন্ধ হয়ে পড়ে। একটু ভাবুন তো, একজন মা বা বাবা হয়তো সন্তানকে স্কুলে পাঠানোর স্বপ্ন দেখছিলেন, নিজের পরিবারকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়ার আশা করেছিলেন, কিন্তু হঠাৎ করেই আইনের জটিলতার কারণে, এক মুহূর্তের ভুল পদক্ষেপের কারণে সেই পরিবারটি ভেঙে যাচ্ছে, স্বপ্ন ভেঙে যাচ্ছে। কত না কান্না, কত না অসহায়তা, কত না বেদনা ভরা রাত, যা হয়তো বাইরের পৃথিবী দেখে না, বাইরের দুনিয়া শোনেও না। কিন্তু প্রতিটি পরিবার দিনের পর দিন এই ক্ষতচিহ্ন নীরবে বয়ে বেড়ায়। সুপ্রিয় দর্শক, তাই আজকের আলোচনায় আমরা কথা বলবো সেই কঠিন বাস্তবতা নিয়ে, যেখানে অপরাধ শুধু কোর্টের রায়ে শেষ হয় না, বরং একজন অভিবাসীর পুরো জীবন, ভবিষ্যৎ আর স্বপ্নকে নষ্ট করে দেয়। আমরা জানবো কিভাবে একটি ছোট অপরাধও হতে পারে ভয়ঙ্কর বিপদের কারণ, কিভাবে ইমিগ্রেশন আইনের কঠোরতা অনেক সময় একেবারেই নতুন জীবন শুরু করার পথ বন্ধ করে দেয়। সুপ্রিয় দর্শক, এটি শুধু আইন নয়, এটি মানুষের গল্প, স্বপ্নের গল্প, কষ্টের গল্প, কান্না ভেজা রাতের গল্প।
আর এই গল্প আমাদের মনে করিয়ে দেয় আমরা যখনই সিদ্ধান্ত নিই, যখনই কোনো পদক্ষেপ নিতে যাই, সেটি হতে পারে আমাদের আগামী দিনের সুখ দুঃখের সবচেয়ে বড় নির্ধারক, বড় নিয়ামক। তো সুপ্রিয় দর্শক, চলুন এবার ফিরে যাই আজকের মূল আলোচনায়। অপরাধমূলক কর্মকাণ্ড ইমিগ্রেশনের উপরের প্রভাব বা কী ধরনের, কতটা পড়তে পারে। অ্যাটর্নি মঈন চৌধুরী, আমি আজকের আলোচনার উপরে কিছুটা ভূমিকা দিয়েছি, আমি আমার দর্শকদের সাথে শেয়ার করেছি এর কনসিকুয়েন্সেসটা নিয়ে। আপনার কাছে বিস্তারিত এই বিষয়ে জানতে চাইবো একদম প্রশ্ন আকারে। আমি বেশ কিছু প্রশ্ন তৈরি করে রেখেছি, আপনাকে প্রথমেই প্রশ্নগুলো ছুড়ে দিতে চাই যাতে আপনি একদম নিরবচ্ছিন্নভাবে আলোচনা করে যেতে পারেন। যে প্রথম যে প্রশ্নটি হচ্ছে যে এই যুক্তরাষ্ট্র বা আমেরিকায় কোনো অভিবাসী যদি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, তবে সেটি তার ইমিগ্রেশন স্ট্যাটাস বা গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় কিভাবে প্রভাব ফেলে? ধন্যবাদ। আইনগত ধারা, আচ্ছা একটাই বলেন, ঠিক আছে। ধন্যবাদ রানা ভাই। প্রথমে যে প্রশ্নটা ছিল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর উপস্থাপনা করার জন্য, ভূমিকা দেওয়ার জন্য। প্রথমে যে কথাটা বলবো, যারা আমেরিকান নাগরিক, অলরেডি আমেরিকান নাগরিক হয়ে গেছেন, তাদের জন্য এইসব ছোটোখাটো ক্রাইমে কোনো ধরনের ইমিগ্রেশনের প্রভাব পড়বে না। প্রভাব পড়বে ছোটোখাটো ক্রাইমে, বড় ক্রাইমেও যদি তারা গ্রিন কার্ডধারী হয়, F1 ভিসা অথবা B1 B2 ভিসা অথবা কোনো স্ট্যাটাসে তারা অলরেডি চেষ্টা করছে অ্যাসাইলাম বা অন্য কোনো মাধ্যমে, এমপ্লয়মেন্ট বেসড মাধ্যমে। আমেরিকাতে ক্লাসিফিকেশন ক্রাইম হচ্ছে মিসডিমিনার এবং ফেলনি। মিসডিমিনার হচ্ছে যেই সব ক্রাইমের শাস্তি 1 বছরের নিচে, এগুলো মিসডিমিনার। যেসব ক্রাইম করলে যাদের সর্বোচ্চ শাস্তি 1 বছরের বেশি, তাদেরকে বলা হয় ফেলনি। এটা হচ্ছে আমেরিকার ক্লাসিফিকেশন অফ ক্রাইম। এখন যাদের প্রভাব পড়তে পারে, যদি কেউ লেকেন্স-রাইলি অ্যাক্ট, যেটা 2025 সালের জানুয়ারি 29-এ বাইপার্টিসান বিল ছিল, পাস হয়েছে। বাইপার্টিসান বলতে বোঝায় ডেমোক্রেট রিপাবলিকান 2 দল মিলে এটা সংসদে আমেরিকান কংগ্রেসে পাশ করেছে এবং ডোনাল্ড ট্রাম্প 29 জানুয়ারি 2025 এই বিলে স্বাক্ষর করেছিল। লেকেন্স-রাইলি একজন আমেরিকান নাগরিক, তাকে একজন অবৈধ অভিবাসী হত্যা করার কারণে তার স্মরণে এই বিলটা পাশ করা হয় এবং তার নামেই হয়েছে। এতে স্পষ্টত বলা আছে, যারা এখানে অবৈধ অভিবাসী বা কোনো আমেরিকান নাগরিক না, তারা যদি ছোটোখাটো অপরাধে জড়িত হয় আমেরিকান নাগরিকের উপরে, তাদের করুণ পরিণতি। এটা আমি অনেকবার আপনাদের অনুষ্ঠানে বলেছি। যেমন যদি স্টুডেন্ট ভিসা থাকে, অ্যাসাইলি থাকে অথবা ভ্রমণ ভিসা এখানে আসে, তারা যদি ছোটোখাটো চুরির জন্য তারা অভিযুক্ত যদি হয়, এখানে স্পষ্ট বলা আছে অভিযুক্ত হওয়া অথবা কনভিক্টেড, দুইটা জিনিস। অভিযুক্ত হলে তাদের ভিসাটা স্টেট ডিপার্টমেন্ট চাইলে রিভোক করতে পারে। তো এই যে আপনি ফেলনির কথা বললেন, তাহলে এক্ষেত্রে এটা একটা গুরুতর অপরাধ বলেই প্রতীয়মান হয়। তো এই আমেরিকার ইমিগ্রেশন আইনে এই ধরনের অপরাধের দোষী সাব্যস্ত হলে একজন অভিবাসী বা ইমিগ্রেন্টকে কি ডিপোর্টেশনের মতো কঠিন যে একটা প্রসিডিংস, এটা কি নিশ্চিত করা যায়? ধন্যবাদ। আমরা কথা বলছি সিটিজেনের কথা না, সিটিজেন হলে এগুলা প্রযোজ্য হবে না। আমরা কথা বলছি গ্রিন কার্ডধারী এবং অন্যান্য টেম্পোরারি স্ট্যাটাসে যারা আছেন। যদি কেউ আমেরিকার মধ্যে থাকে বা বাইরে থাকুক না, যদি গ্রিন কার্ডধারী হয়, সে যদি কোনো অপরাধে 365 দিনের বেশি জেলে থাকে, তার সাজা হয়, তখন তারটা ম্যান্ডেটরি ডিপোর্টেশন হতে পারে। আর এক্সেপশন হচ্ছে যদি কেউ ডোমেস্টিক ভায়োলেন্সে মিসডিমিনার গিলটি প্লি করে, তবুও তার গ্রিন কার্ডটা বাতিল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এক্ষেত্রে আপনি যেহেতু বললেন যে আমরা মূলত আলোচনা করছি যে ভিসা বা গ্রিন কার্ড ধারীদেরকে নিয়ে, তাহলে এক্ষেত্রে ক্রাইমস অফ মোরাল টার্পিটিউড, CMT যেটাকে আমরা বলি, তো এটা কোন ধরনের অপরাধ এবং এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত যদি কেউ হয়ে থাকে এবং এগুলোর কারণে কি তার ভিসা বা গ্রিন কার্ড কি বাতিল হতে পারে? ধন্যবাদ।
গুড মোরাল ক্যারেক্টার যেটা আমরা বলি জিএমসি, গুড মোরাল ক্যারেক্টার, এটার প্রযোজ্য হবে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে। যদি কেউ যখনই নাগরিকত্বর জন্য অ্যাপ্লাই করে, যারা গ্রিন কার্ডধারী আমেরিকায় 3 বছর অথবা 5 বছর, ডিপেন্ড করে কি মাধ্যমে সে গ্রিন কার্ডটা পেয়েছে, যদি সে গুড মোরাল ক্যারেক্টার প্রমাণিত করতে না পারে, তখন তার গ্রিন কার্ড থেকে নাগরিকত্বটা তার হচ্ছে না। গুড মোরাল ক্যারেক্টার কি? গুড মোরাল ক্যারেক্টার হচ্ছে আপনি যদি লাস্ট 5 ইয়ার্সের মধ্যে কোনো ধরনের অপরাধে অভিযুক্ত হয়ে থাকেন বা অপরাধে আপনি যদি দোষ স্বীকার করে থাকেন, একটা প্রশ্ন থাকে, হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড? যদি বলেন ইয়েস, তখনই তারা জানতে চায় ডিসপোজিশন সার্টিফিকেট কি। অ্যারেস্টেড বলতে হচ্ছে আপনাকে গ্রেফতার করা হয়েছিল, হতে পারে আপনার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে, হতে পারে আপনার বিরুদ্ধে চার্জ গঠন করা হয় নাই, হতে পারে চার্জ গ্রহণ করার পর আপনার কেস ডিসমিস হয়েছে, হতে পারে আপনার অভিযোগটা প্রমাণিত হয়েছে, দুইটা জিনিস হতে পারে। সো এইগুলা যদি আপনি ডিসমিসও হয়ে থাকে, যদি ইমিগ্রেশন অফিসার চায়, তারা এই ফাইলটা দেখে বুঝতে পারে যে এটা আসলে কী ধরনের ক্রাইম ছিল। অনেক সময় দেখা যায় যে ক্রাইম তাকে চার্জ করেছে হয়তো একটা কাউন্টে, তাকে দোষ স্বীকার করলে ছোট কাউন্টে তাকে মিসডিমিনার হয়তো তাকে গিলটি প্লি করতে হচ্ছে, যেহেতু তারটা দোষটা প্রমাণিত হওয়াটা খুব ইজি ছিল। তাকে লোক ভয়ে যেহেতু প্রমাণের সাপেক্ষে সেটা দোষ স্বীকার করে। এই ক্ষেত্রে অনেক সময় ইমিগ্রেশন অরিজিনাল চার্জ যা করা হয়েছিল, ব্যাক টু দ্যাট কন্ডিশন তারা বিবেচনা করতে পারে আসলে ক্রাইমটা কি। কারণ আপনার এখন বর্তমানে গুড মোরাল ক্যারেক্টার, কোনো অ্যারেস্ট হইলে, টিকিট খাইলে বা আপনি কোনো ক্রিমিনাল টিকিট খেয়েছেন যেগুলো সামন্স, এগুলোকে চলে আসবে। এক্ষেত্রে আপনি গ্রিন কার্ড থেকে সিটিজেন হওয়াটা একটু দুষ্কর হয়ে যাবে। যদি কারো স্টুডেন্ট ভিসা থাকে বাতিল হতে পারে, যদি কারো অ্যাসাইলি থাকে, যদি রিপোর্ট হয় অ্যাসাইলাম স্ট্যাটাস নষ্ট হয়ে যেতে পারে, যদি কারো ভ্রমণ ভিসা থাকে তার ভিসা বাতিল হচ্ছে। অনেককে দেখা যায় যে এখানে ছোট ক্রাইমে অভিযুক্ত হওয়ার পরে তাকে এমবেসিতে ডেকে নিয়ে তার ট্যুরিস্ট ভিসাটা ক্যান্সেল করে দিচ্ছে। সো আমি সবাইকে বলবো, আরেকটা জিনিস খুবই ধ্রুব সত্য, প্রবাসী যারা আছে এখানে, যারা বিভিন্ন দেশ থেকে যারা আসছে, ওয়ার্ল্ডের সব দেশ, আমেরিকায়, আমি নিউ ইয়র্কে যেখানে বসে আছি কুইন্সে TVN24 টেলিভিশন চ্যানেলে, এখানে 195 দেশের লোক, ভাষা, সংস্কৃতি আমরা পাই। এত দেশের লোক এখানে বসবাস করে, সবাই কিন্তু যে যার দেশ থেকে তার দেশের কালচারটা এখানে নিয়ে আসে। অনেকেই ভাবে যে মিথ্যা বললে কোনো সমস্যা নাই, কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে যদি আপনি নাগরিকও হয়ে যান, যদি কোনো সময় ধরা পড়ে যে নাগরিক হওয়ার আগে আপনি মিথ্যা বলেছেন, যেটা কারণে আপনার নাগরিকত্ব বাতিল হওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। আপনারা বুঝতে হবে প্রক্রিয়া বলতে কি, নাগরিকত্ব একবার বাতিল হয় না, ইট হ্যাজ টু গো থ্রু ডিউ প্রসেস। এবং গ্রিন কার্ডও আপনার যদি হয়ে থাকে, রাইট ওয়ে কেউ কেড়ে নেবে না আমেরিকার ভিতরে, আপনার ডিউ প্রসেস যেতে হবে। এন্ট্রি ইস্যু করা হয়, নোটিশ পেপার বিফোর দ্য কোর্ট যাবেন, তখন আপনাকে কারণ দর্শাতে কেন আপনার গ্রিন কার্ড বাতিল হবে না। আবার আরেকটা প্রক্রিয়া আছে, যদি কেউ যদি কোনো ধরনের ইনঅ্যাডমিসেবল কাজ করে থাকেন, যা আপনি বিবাহিত ছিলেন অথচ বলছেন এখানে অবিবাহিত মা বাবার সাথে আসছেন, তারা কিন্তু আপনাকে ডিপোর্টেশন প্রক্রিয়া ফেলতে পারে। সো অনেক কিছু ফ্যাক্টর এখানে ব্যাখ্যা করতে ব্যাখ্যা করতে হবে, আপনার প্রশ্নের মাধ্যমে উত্তর দেব। কিন্তু সবাইকে সতর্ক থাকবেন, কখনো মিথ্যার আশ্রয় নেবেন না। যদি বিশ্বের কোনো দেশে আপনি কখনো গ্রেফতার হয়ে থাকেন, অবশ্যই আপনার বলা উচিত অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসের সময় অথবা আপনার যে কোনো ভিসা এক্সটেনশন করার সময় বলতে হবে ইয়েস প্লিডেড গিলটি কোনো চার্জে। কারণ পরে জানলে কিন্তু অতীতের পুরাটা ভবিষ্যৎ আপনার যে রেমেডি এটা থাকবে না। এক্ষেত্রে আপনি বললেন ছোটোখাটো অপরাধের কথা বললেন, মিসডিমিনারের কথাগুলো বললেন। তো যদি এই যে ছোটোখাটো অপরাধ, মনে করেন যে ট্রাফিক ভায়োলেশন, তাই না, এই ট্রাফিক ভায়োলেশন বা ছোটোখাটো মিসডিমিনার যেটা আপনি বললেন, এই অপরাধগুলো যে ইমিগ্রেশনের প্রক্রিয়ায় যারা আছে তাদের জন্য কি এটা বড় সমস্যা তৈরি করবে, নাকি কোনো গুরুতর বা ঝুঁকিপূর্ণ অপরাধ বলে বিবেচিত হবে? রানা ভাই ধন্যবাদ, খুব সুন্দর করে আপনি আপনার দর্শকজনের প্রশ্নগুলো রেডি করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ট্রাফিক ভায়োলেশন বিভিন্ন রকমের হতে পারে। ট্রাফিক ভায়োলেশনের মধ্যে কিন্তু ক্রিমিনাল,
কেসও হতে পারে। যদি কেউ ড্রাঙ্ক ড্রাইভিংয়ে ধরা পড়ে, এটা কিন্তু মিসডিমিনার ক্রাইম। এটা কখনো আপনার জিএমসি গুড মরাল ক্যারেক্টারে পড়বে না, সে গুড মরাল ক্যারেক্টার তার নাই। যদি ট্রাফিক ভায়োলেশন করে, যেরকম ড্রাঙ্ক ড্রাইভিং এবং স্পিডিং ওভার দ্য মোর লিমিট, যেটা হাইওয়েতে স্পিডিং অনেক কাছে 100 মাইল স্পিডের সাথে ধরা পড়লো, রেকলেস ড্রাইভিং, দিস আর দ্য ক্রাইম, নেচার অফ, এটা হচ্ছে ক্রাইম, ক্রিমিনাল টিকেট, যেগুলোতে সামন ইস্যু করা হয় যে আপনি কোর্টে যেতেই হবে, দিস আর কল ক্রিমিনালস। তো ক্রিমিনাল ভায়োলেশন যদি পড়েন, আপনার গুড মরাল ক্যারেক্টার আপনি থাকবেন না। এই ক্ষেত্রে আপনার ট্যুরিস্ট ভিসা থাকলে বাতিল হতে পারে, স্টুডেন্ট ভিসা বাতিল হতে পারে। এই ক্ষেত্রে অন্য কোনো স্ট্যাটাস থাকলে, যদি অ্যাসাইলাম কেউ পেন্ডিং থাকে, এগুলো কোর্টে গেলে নেগেটিভ আকারে ধরা হতে পারে। এবং এইসব জিনিস আপনি যদি গ্রিন কার্ডের পরে যদি আপনি সিটিজেন অ্যাপ্লাই করেন, এটা আপনাকে সিটিজেনশিপ ডিনাই হতে পারে। একটা জিনিস না বললেই নয়, 25 বছর আগে এক ভদ্রলোক এসেছিল আমেরিকায়। তখন উনি ছিল সিঙ্গেল, প্যারেন্টসের সাথে আসছে। তো এরপরে উনি বিয়ে করছে, আসার আগে উনি বিয়েটা করছে, প্যারেন্টসের সাথে আসছে আনম্যারিড হিসেবে, কিন্তু আসার আগে তার মা বাবা বললো দেশের যে পাত্র ভালো, বিয়ে করেছে, বিয়ে করে আসছে আসার আগে, অথচ সে ঢুকছে কিন্তু সিঙ্গেল হিসেবে। তারপরে সে বিয়েও করলো, ওই সময় আগেই সে বিয়ে করলো, বাচ্চাও হলো, নিয়ে আসলো। সমস্যা হচ্ছে কি, এখন যে লাস্ট 25 ইয়ার্স সে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারছে না। কেন পারছে না? কারণ হচ্ছে তার যে অ্যাডমিশনটা ছিল ইনঅ্যাডমিসেবল। সে যদি বলতো যে আমি বিবাহিত, তখন কিন্তু তাকে হয়তো ঢুকতে দেওয়া হতো না। লটা হচ্ছে যারা আনমেরিড ক্যাটাগরিতে আসেন, তারা আমেরিকায় ঢোকা পর্যন্ত তারা আনমেরিড থাকতে হবে। এখন তাকে সিটিজেনশিপ অ্যাপ্লাই করলে, তাকে যদিও একবার হয়তো করেছে, তাকে যদি করা হয়, তাকে ধরা হবে যে তোমার তো গ্রিন কার্ডের বাতিলযোগ্য। অনেকের গ্রিন কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে, কোর্টে নোটিশ যাচ্ছে, না গেলে। আর যখনই আপনাকে কোর্টে একবার নোটিশ টু অ্যাপিয়ার গ্রিন কার্ড দিবে, তার মানে ওই মুহূর্তে আপনার গ্রিন কার্ডটার ভ্যালিড না। আবারও বলছি, যাদের গ্রিন কার্ড আছে আর কোনো সময় যদি গ্রিন কার্ড রিভোক করার প্রক্রিয়া শুরু হয়, মানে নোটিশ টু অ্যাপিয়ার দেওয়া হয় যে ইউ কাম টু এত তারিখে কোর্টে আসবেন, ইমিগ্রেশন করে, তখন কিন্তু আপনার গ্রিন কার্ডটার বৈধ থাকলো না। এর ভিতরে আপনি যদি চলে যান কোর্টের নোটিশ অপেক্ষা করে, দ্যাট মিনস ইন অ্যাবসেন্সিয়া ডিপোর্টেশন হয়ে গেল, আপনি আর 10 ইয়ার্সের মধ্যে আসতে পারবেন না। সো বেটার আপনার সবসময় বলি, যা বলবেন সত্য বলবেন, সত্য ছাড়া মিথ্যা বলবেন না। সত্য বললে আমরা অনেক সময় ওভারকাম করতে পারি, কিন্তু মিথ্যা বললে আমাদের জন্য আবার আপনাদের রিপ্রেজেন্ট করা অনেক কঠিন হয়ে যায়। আমার কাছে আরও অনেক প্রশ্ন আছে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়েও, এই ক্ষেত্রে কী ধরনের হতে পারে, অথবা লফুল পার্মানেন্ট রেসিডেন্ট যারা আছে তারাও যদি বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হয়, তারাও সিটিজেনশিপের ক্ষেত্রে তাদের কী সমস্যা, তবে প্রশ্নগুলো থাকবে। তবে দুই একটি প্রশ্ন নেওয়ার পরে সময় থাকলে এগুলো আমরা আলোচনা করব। একটু প্রশ্ন ফেসবুক থেকে নিয়ে আমরা টেলিফোনে যাব। এম আর হাসান তিনি একটি প্রশ্ন রেখেছেন যে একজন অ্যাসাইলি, তার ঠিকানা নিউ ইয়র্ক, তার স্ত্রী কি অন্য স্টেটে কাজ করতে পারবে? সে হাজব্যান্ডের ডিপেন্ডেন্ট। ধন্যবাদ। আপনি বেটার আপনার অ্যাটর্নির সাথে কথা বলবেন। আমরা বলি যে যেখানে থাকেন অ্যাড্রেসটা আপডেট করতে হবে। যদি আপনারা সেপারেট থাকেন অবশ্যই করতে পারবেন, সমস্যা নয়, কিন্তু আপনার তো অ্যাড্রেস একটাই থাকবে, দুই জায়গায় অ্যাড্রেস ব্যবহার করেন, স্পেশালি যারা গ্রিন কার্ডধারী। না, তার না, সে অ্যাসাইলি নিউ ইয়র্কে আছে, তার স্ত্রীর কথা বলছে, সে অন্য স্টেটে কাজ করতে পারবে কিনা, বা তার সে যেহেতু হাজব্যান্ডের উপর ডিপেন্ডেন্ট ব্যাপার না, যে যেখানে থাকে তার অ্যাড্রেসটা সেটা ব্যবহার করতে হবে। আপনি যেখানেই মুভ করেন না কেন, উইদিন 10 বিজনেস আপনার অ্যাড্রেসটা আপডেট করতে হবে। ইটস এ ম্যান্ডেটরি। নাহলে এইটার কারণে আপনি অ্যারেস্ট হতে পারেন, অথবা এটার কারণে আপনি গ্রিন কার্ড না পাইতে পারেন, অথবা আপনার কেস ডিসমিস হতে পারে। তার মানে এখানে দুটো বিষয় আছে, যে অ্যাসাইলি তার ঠিকানাটা নিউ ইয়র্কে রেখে যদি নিউ ইয়র্কেই কাজ করে থাকে, আর তার স্ত্রী যদি অন্য জায়গায় থাকে, তার ডিপেন্ডেবল থাকুক, কিন্তু তার স্ত্রীর ঠিকানাটাও বলতে হবে, ঠিকানা অবশ্যই বলতে হবে, নো ম্যাটার হোয়াট। অনেক ধন্যবাদ মোহাম্মদ আর হাসান আপনার প্রশ্নের জন্য। একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আমি নিউ জার্সি থেকে বলছি। জি, আমি বলে রাখছি, আমি কাজ করি না। আমার মেয়ে আমার এক রিলেটিভকে স্পন্সর করেছে 2023-তে। ট্যাক্স ফাইল দিয়েছে 21, 22, 23। তো এখন
স্কেজুয়াল আসছে ইন্টারভিউর জন্য বাংলাদেশ থেকে ভিসা ইন্টারভিউর জন্য স্কেজুয়াল আসছে। এখন 2024 এর কারেন্ট পেজটা W2 এবং ট্যাক্স ট্রান্সক্রিপ্ট এটা দিতে হবে। আমার মেয়ে কোস্পন্সর করেছে, কিন্তু এখানে কথা হচ্ছে গিয়ে আমার মেয়ের আবার বিয়ে। এখন আমার মেয়ে চাচ্ছে যে আমার ভাইকে ভিজিট ভিসায় আনার জন্য। তো এখন ভিজিট ভিসায় আনতে গেলে ট্যাক্স ফাইলের কি কোনো ব্যাড এফেক্ট হবে? যদি মানে যাকে কো-স্পন্সর করেছে, যাকে কো-স্পন্সর, জি বলুন বলুন। হ্যাঁ আচ্ছা, আপনারটা বলুন, তারপর আমরা বলছি। হ্যাঁ, তো যাকে কো-স্পন্সর করা হয়েছে তার তো ইন্টারভিউ ডেট আসছে। ইন্টারভিউ ডেটের জন্য ওই কারেন্ট পেজটা, ট্যাক্স ট্রান্সক্রিপ্ট আর হচ্ছে গিয়ে W2 ফর্ম দিতে হবে। এখন আমার কথা হচ্ছে গিয়ে ও তো আমার ভাইয়ের জন্য ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করেছে বাংলাদেশ থেকে। তো এটা কি ট্যাক্স ফাইলে কোনো ব্যাড এফেক্ট হবে ভিজিট ভিসার জন্য যদি সে কো-স্পন্সরে আপডেট দেয়? কোনো সমস্যা হবে কিনা আপনার ভাইয়ের আবার এই ভিজিট ভিসার ক্ষেত্রে, তাই তো? রাইট, ইয়া। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। প্রথমত যারাই স্পন্সর করেন বা জয়েন্ট স্পন্সর করেন তাদের ইনকামের উপর ডিপেন্ড করবে তারা কয়জনকে স্পন্সর করতে পারেন। আপনার যদি 100,000 এভাবে ইনকাম হয় আপনি অনেকজনকে স্পন্সর করতে পারবেন। সেক্ষেত্রে স্পেশাল কিছু রুলস আছে, এটা দেখে নিশ্চয়ই করেছে। এটা যদি আপনি কোয়ালিফাই করেন সমস্যা হওয়ার কথা না। তবে ট্যুরিস্ট ভিসাতে এইসব স্পন্সরের কোনো ভ্যালুলেস বলবো এই কারণ ট্যুরিস্ট ভিসায় দেখা হয় সেই ভদ্রলোক যে আসবে তার অবস্থানটা দেখা হয় খুব গুরুত্ব সহকারে। সে যে দেশে আসবে এসে থাকবে না, চলে যাবে। কারণ তারা যদি মনে হয় যে লোকটা দেশে থাকবে তখন তারা তাকে ভিসা ইস্যু করবে না। দুঃখজনক হল সত্য, পৃথিবীর 195 দেশে সবাই আমেরিকা আসতে চায়, যখন আসে তখন বলে আমরা এই দেশে কেন থাকবো না। আসার পরে তার মনটা চেঞ্জ হয়ে যায়, দেশটা তো ভালো লাগে, থেকে যায়। সো এই ক্ষেত্রে যদি থেকে যায় তখন আপনার মেয়ে যদি স্পন্সর দিয়েছে বর্তমান সময়ে তার ঘাড়ে অনেক দায় দায়িত্ব বর্তাতে পারে। আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। মোস্তাফিজুর রহমান পিয়াস, আপনি যে প্রশ্নটি করেছেন আপনার এই প্রশ্নের উত্তর দিতে সত্যি আমরা অক্ষম, কারণ আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন এটির আমরা পুরোপুরি বিরোধী। কারণ এটি এভাবে এই দেশে আসাটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তাই আপনার এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারছি না বলে দুঃখিত। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। আমি মিশিগান থেকে মাহমুদ বলছি। জি, আমি প্রথম রানারের সাথে বলছি, আমি দেখি সবসময় আপনার সব কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনি বোধহয় মোবাইলের স্পিকারটা অন করে কথা বলছেন। আপনি স্পিকারটা বন্ধ করুন, আর কানে যদি হেডফোন থাকে সেটিও খুলে ফেলুন। সামনে যদি টেলিভিশন যদি আপনার জোরে ভলিউম দিয়ে শুনুন সেটাও কমিয়ে দিন প্লিজ। এবার করুন। ঠিক আছে, শুনতে পাচ্ছেন? জি, ওকে। সো আমি 2022 সালের ডিসেম্বরের 13 তারিখে ঢুকছি আমেরিকাতে। I-130 আমার ক্যাটাগরি, আমার ওয়াইফ সিটিজেন। তো আমি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে চাই। তো আমার এখন 2 বছর 9 মাস 2 সপ্তাহ চলতেছে। তো আমার আরেকটা বিষয় হচ্ছে, আমি গত বছর 2024 সালে জুলাইয়ে আমার 2টা ট্রাফিক ছিল। প্রথমটা ছিল রোবই আমি ড্রাইভ করছিলাম কনস্ট্রাকশনের জন্য, আমি এর জন্য ওরা আমাকে টিকিট দিয়েছিল। আর দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় সপ্তাহে একই মাসে, তখন আমি রাত্রে 4:30টার সময় গাছের নিচে পুলিশের গাড়ি ছিল, ওরা খুব ধীরে ধীরে যেতেছে, কারণ আমি পুলিশের গাড়িটা আমি ওভারটেক করেছিলাম। তখন ওরা আবার আমাকে আরেকটা টিকিট ছিল। তো দুটা নিয়ে আমি লয়ারের কাছে গেছিলাম। ওরা কোর্টে প্রথম টিকিটটা আমার ফিনিশ করে দিয়েছে। দ্বিতীয় টিকিটটা হচ্ছে ওটা আমার পার্কিং টিকিট। আমি শুধুমাত্র লয়ার বলছে যে পার্কিং টিকিটের জন্য আপনাকে ফি দিতে হবে। আমি আমার স্টেট সেক্রেটারি অফিসে গেছিলাম। ওরা বলছে ঠিক আছে, আপনার তো ড্রাইভিং লাইসেন্স কোনো টিকিট নাই, কোনো পয়েন্ট নাই। তো এমন তো অবস্থায় যদি আমি এখন পরীক্ষা দিতে কি আমি এলিজিবল হবো? আর যে আগের 2008-এর পরীক্ষা কি আমি দিতে পারবো? আর যদিও যেই
যে এই ধরনের কোনো প্রশ্ন যদি সম্মুখীন আমি ওই ইন্টারভিউতে, তাহলে আমি কি বলতে হবে? আপনি একটু টেলিফোনের লাইনে থেকে অনেক বড় প্রশ্ন করেছেন তো, না, থাকতে হবে না, আমি বুঝতে থাকতে হবে না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনারা যদি প্রশ্নগুলা পড়েন তখন নিজেই অ্যান্সারটা দিতে পারবেন এবং বুঝবেন। আমি সবাইকে বলি যে সিটিজেনশিপ টেস্টের যে প্রশ্নগুলো আসে এর মধ্যে 70% হচ্ছে N400 যে ফর্মটা, ওইটার মধ্যে অনেক প্রশ্ন আছে যেগুলা আপনারা না বুঝে ইয়েস নো লিখেন। এমনকি যারা অনেকে ফর্ম ফিল আপ করে তারাও বুঝে না, অনেক ক্ষেত্রে বুঝে না। কেন বুঝে না বলবো, একজন লোক আমার কাছে আসলো যে সে বলতেছে, প্রশ্ন আছে যে হ্যাভ ইউ এভার ক্লেইমড টু বি এ ইউএস সিটিজেন? উত্তরটা অবভিয়াসলি নো হবে। আপনি কখনো কাউকে বলেছেন কিনা যে আপনি আমেরিকার নাগরিক? অফকোর্স নো হওয়ার কথা। সে যার মাধ্যমে ফাইলটা করেছে সে বলছে আপনি তো আগে একবার পরীক্ষা দিচ্ছেন, এটা তো ইয়েস হবে। তো আমি বললাম যে ভাই, সে ফাইলটা সে কি জানে অর্থটা কি? তা সে আবার ব্যাখ্যা করে দিচ্ছে, আবার চিঠি লিখছে যে আমি একবার পরীক্ষা ছিলাম এই জন্য লিখছি এটা। দিস ইজ রং। কারণ আপনার রং হাতে পড়লে সামান্য একটা মিস্টেকের কারণে আপনার লাইফে অনেক পরিবর্তন হয়ে যেতে পারে। অফিসার আপনাকে ভুল বুঝতে পারে। আর যদি আপনি একবার যদি ইয়েস বলেন, ইউ আর ডান রেস্ট অফ দ্য লাইফ। আপনি শপথ করে মিথ্যা বলছেন। সো এক্ষেত্রে প্রশ্নটা আপনার ছিল হচ্ছে, যে প্রশ্নটা ক্রাইমের প্রশ্ন বলি আমি, এখানে প্রথমে প্রশ্ন করা হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড? অ্যারেস্টেড না হয়ে থাকেন অনেকগুলো প্রশ্ন আনসার হয়ে যাবে নো। আর যদি আপনি টিকেটের কথা আসেন, সাইটেড যদি হয়, ক্রিমিনাল সাইটেশনের কথা আমরা বলছি। এই কথাগুলো TVN24 এর মাধ্যমে এত সার্ভিস পাচ্ছেন, আমার মনে হয় না অন্য কোনো দেশের কমিউনিটি এইরকম সার্ভিস পায় বাংলাদেশের মতো। আমরাও সোশ্যাল মিডিয়া অনেক চেষ্টা করি, কিন্তু TVN24 ডুইং ট্রিমেন্ডাস গুড জব, আই অ্যাপ্রিসিয়েট। সো আপনার প্রশ্নগুলো পড়বেন, পড়লেই বুঝবেন আপনার কাছে এটা ইয়েস বা নো। যদি নো হয় আপনার ভয়ের কোনো কারণ নাই। আর সাইটের যদি কথাটা আছে ক্রিমিনাল সাইটেশন, সিভিলতে পেনাল্টি যদি 50 টাকা দেওয়া হয়, ওইটা কোনো সময় ওইটার আওতায় পড়ে না। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ জনাব মাহমুদ আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আমাদের অ্যাটর্নি সব ভালো আছেন? ভালো ভাইয়া। জি 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 আমার কোয়েশ্চন হলো, আমি ইউএসএ ভিজিট ভিসায় ঢুকেছি, আমার মেয়ে ইউএস সিটিজেন। আমি 2024 এর নভেম্বরের ফার্স্ট উইকে আমি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস একজন অ্যাটর্নির মাধ্যমে ফাইল করেছি, I-130 এবং 485 প্লাস ট্রাভেল ডকুমেন্ট এবং ওয়ার্ক পারমিট। তো রিসেন্টলি আমার জুনের 2 তারিখে 485 এর ইন্টারভিউ হয়েছে। উইথিন 1 উইক ওরা I-130 অ্যাপ্রুভ করে দিচ্ছে, কিন্তু এখন পর্যন্ত 485 অ্যাপ্রুভ করে না। ওইটা কি হতে পারে কারণ? আর সেকেন্ড কোয়েশ্চন হলো, অ্যাসাইলাম বেসড ওয়ার্ক পারমিট আসতে কিরকম ম্যাক্সিমাম দিন লাগে? এইটাই সময় লাগে, এটাই আপনার প্রশ্ন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। অ্যাসাইলাম না, সব একসাথে প্রশ্ন করবেন। আপনার তো গুড কেস যে আমরা যে কেসগুলো করি, যদি ফ্যামিলির কোনো ছেলে মেয়ে 21-এর উপরে হয়, ছেলে মেয়েরা প্যারেন্টসের জন্য এখনো যদি অ্যাপ্লাই করে 3 থেকে 6 মাসের ভিতরে গ্রিন কার্ড হয়ে যাওয়ার কথা। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইন্টারভিউর প্রয়োজন হয় না যদি কোনো সিকিউরিটি কোয়েশ্চনের সমস্যা না থাকে, যেমন অ্যারেস্ট রেকর্ড না থাকলে সাধারণত ইন্টারভিউ লাগে না। সে আপনারটা সময় কেন লাগতেছে আমি বলতে পারবো না, যেহেতু ফাইলটা আমার হাতে নাই। আপনি যে অ্যাটর্নির মাধ্যমে করেছেন তাকে বলেন যে একটা নোটিশ দিতে, আমরা চাইলে নোটিশ দিতে পারি, আপনি আপনার অ্যাটর্নির মাধ্যমে নোটিশ দিতে পারেন। এটা লাগার I-130 অ্যাপ্রুভাল হয়ে গেছে, ওইটা কারেন্ট ডেট, আপনার কোনো ধরনের ওয়েটিং পিরিয়ড নেই এখানে। ইন্টারভিউ হওয়া মানে ইউ আর এলিজিবল টু গেট ইউর গ্রিন কার্ড। সো এক্ষেত্রে আপনি আপনার অ্যাটর্নির সাথে যোগাযোগ করতে পারেন। যদি অ্যাটর্নির সাথে কনফিডেন্ট লেভেলে কথা বলতে না পারেন বা বুঝাতে না পারেন, ইউ ক্যান টক টু এনি আদার লয়ার্স অফ ইউর চয়েস, অ্যান্ড আমরা ইচ্ছা করলে নোটিশ দিতে পারি আপনার পক্ষে। আই ক্যান বি হেল্পফুল টু ইউ। সো এক্ষেত্রে আবারও বলবো, সময়টা যেহেতু আপনার অ্যাটর্নি আছে, সে ফাইলটা সম্পর্কে জানবে, আমি আপনার ফাইল সম্পর্কে জানবো না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আলম রিয়াল তিনি একটি প্রশ্ন করেছেন, এটা আশঙ্কার প্রশ্ন, সেজন্য একটু বলছে যে EB2 NIW মানে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার বা এমপ্লয়মেন্ট বেস অ্যাপ্লিকেশন কি বন্ধ হয়ে যাবে?
আপনার কাছে কি তথ্য আছে? ধন্যবাদ। EB2 NIW ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েবার আমরা অনেকগুলো করে করছি, যেগুলো হচ্ছে আপনার বেসড অন ইয়োর কোয়ালিফিকেশন, আপনার ব্যাচেলর ডিগ্রি 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, মাস্টার্স ডিগ্রি সাথে অনেক সাইটেশনস প্রয়োজন হয়, এগুলো আমরা করে থাকি। সো এটা বন্ধ হওয়ার কথা না। আমেরিকা সবসময় ট্যালেন্ট হান্ট করছে, এখন ট্যালেন্ট চায়। হ্যাঁ, যদি বলে এখন EB3 ভিসা এগুলা অনেক কমপ্লিকেটেড বলতে এই কারণে বলবো, কারণ বহির্বিশ্বে এগুলা নিয়ে এমন মনে হয় যে করলেই ভিসা হয়, যেগুলো 5 ইয়ার্সের লেংদি প্রসেস, এবং অনেক সময় এমপ্লয়ার যদি 5 বছর না টিকে থাকে, মনে করেন আজকে ABC প্রতিষ্ঠান আপনাকে জবের প্রতিশ্রুতি দিল, 5 বছর পরে ABC প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে গেল। এই দেশে কিন্তু এরকম খুব স্বাভাবিক হচ্ছে, একটা প্রতিষ্ঠান বেশি দিন সাধারণত থাকে না, কারণ ব্যবসায় লস হইতে পারে, তার হয়তো আর্থিক সমস্যা হইতে পারে, তার হয়তো ডিসেবিলিটি হইতে পারে, অনেক কারণে বন্ধ হইতে পারে। তখন আপনি কিন্তু আর কোথাও নাই, যাদেরকে টাকা দিচ্ছেন তারা বলবে যে আমি তো আর কোম্পানি নাই, কি করবো, আপনার টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম। এবং EB3-তে আমি আবারও বলি, EB3 এক্সট্রা করুন, যদি রিয়েল EB3 হয়, আপনার স্পন্সর যে করে এমপ্লয়ার, সে অ্যাটর্নির খরচটা সেই দেবে, এখানে প্রার্থীর 1 পয়সাও খরচ হওয়ার কথা না। তবে আপনি চাইলে কাউকে যে আপনাকে হেল্প করে তাকে আপনি আর্থিক হেল্প করে, নির্দিষ্ট অঙ্কে টাকা দেওয়ার কোনো বৈধতা এখানে নাই। যদি আমেরিকান সরকার জানতে পারে যে আপনি টাকা দিয়ে EB3 করছেন, এই যে টাকা দিয়ে বিয়ে করার মতো, বিয়ে করার জন্য দেশে বৈধ সবচেয়ে সহজ উপায় হচ্ছে দেশে বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড। বিয়েটা হতে হবে বৈধ, বিয়েটা হতে হবে আইনসিদ্ধ, ধর্মীয় বিয়ে না, আমেরিকান ওয়েতে বিয়ে হতে হবে, এবং বিয়েটা হতে হবে আপনার গুড ফেইথ বিয়ে, যে আপনি সারা জীবন থাকার উদ্দেশ্য। যদি কোনো আর্থিক লেনদেন দেখে 20,000 50,000 টাকা দিয়ে বিয়ে করবে, যদি তারা ধরা পড়ে, এটা হচ্ছে $250,000 জরিমানা, 5 ইয়ার্স জেল। আবারও বলছি, টাকা পয়সা দিয়ে বিয়ে করে যদি ধরা পড়ে, দিস ইজ দ্য ক্রাইম, ইমিগ্রেশনের সিরিয়াস ক্রাইম। এটা 5 বছরের জেল এবং $250,000 জরিমানা। আমরা যখনই ইন্টারভিউতে যাই তখন এগুলো স্ক্রিনে বড় করে ভাসে যে ম্যারেজ ফ্রড ইজ এ সিরিয়াস ক্রাইম, এটার শাস্তি হচ্ছে 5 বছরের জেল এবং $250,000 জরিমানা। সেম বিষয়টা প্রযোজ্য EB3-র ক্ষেত্রে। টাকা দিয়ে আপনি যদি ভিসা নেন, টাকা লেনদেন করেন, দ্যাট ইজ এ ক্রাইম। অনেক ধন্যবাদ আলম রাসেল। নুরনাহার একটা ছোট্ট প্রশ্ন করেছেন যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে তারা কি সোশ্যাল কার্ড পেতে পারে? এরা স্কুল থেকে আপনাদেরকে সোশ্যাল সিকিউরিটি কার্ডের ব্যবস্থা করা হয় একটা সার্টেন লেভেলের পরে, কিছু কয়েক বছর করার পরে স্কুল থেকে আপনার সোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা করে, OPT CPT দেওয়ার পরে তখন আপনার ব্যবস্থা করে তারাই। অনেক ধন্যবাদ নুরনাহার আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি ভাই, আমার নাম মাসুদ, আমি সানিসের থেকে বলতেছি। জি জি, আমার কয়েকজন আত্মীয় বাংলাদেশ থেকে আসছে। জি, রিসেন্টলি আমরা বিভিন্ন জায়গায় কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম তাদের জন্য। জি, আমি দেখলাম যেখানে যাই সেখানে আমাদের এখানে মিনিমাম একটা ওয়েজ আপনারা জানেন 17 টাকা সামথিং, বাট সেটা তারা বলে 10 টাকা দেবো, 9 টাকা আওয়ার দেবো, এরকম বলে। তারা কিভাবে, যারা আসছে তারা কিভাবে আসছে, বৈধভাবে নাকি? জি, বৈধভাবে। আচ্ছা, জি। তারপরে কাজে দিলাম, এক জায়গায় 10 টাকা আবার দিলাম। কষ্ট লাগতেছিল এটা শুনে, যখন দেখলাম তাদের দ্বারা যে একটা দোকানে দিচ্ছে বসে তাদেরকে কাজে, যে সমস্ত ফুড গুলা এক্সপায়ার হয়ে যাচ্ছে, তাদের দ্বারাই সে সমস্ত আবার নতুন করে স্টিকার লাগায় ফুডের সময় বাড়াই নিতেছে। আমি ভয় পাচ্ছি এই কারণে যে তারা কেবল আর্থিক বিকাশ নিয়ে, তারা যদি এই সমস্ত কাজে ইনভলভ হয় তো কাজটা কেমন দেখায়। মানে তাদের উপরে কোন রকম ভবিষ্যতে ধন্যবাদ। আমি একটা জিনিস, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করে, আমি সতর্ক করি, এই জন্য আমার শত্রু হচ্ছে অনেক বেশি। এই যে কথাগুলো বললাম একটু আগে, আমাকে মানুষ ফোন করবে আপনি এসব কথা বলেন কেন, আমি কিন্তু সাধারণ লোকের পক্ষে কথা বলে আপনাদের বিপদে না পড়েন। সো যে এই ক্ষেত্রে একটা জিনিস সতর্ক করবো আপনাদেরকে, অনেকে দেখা যায় যে আপনারা খুব ইজি বিজ্ঞাপন দিয়ে যেখানে কাজের প্রয়োজন, কিন্তু অনেকে ইমিগ্রেন্ট যারা আসে তারা বুঝে না, কাজ নেয়, কিন্তু তাদেরকে মালিক পক্ষ ভালোভাবে ট্রেন করে না। যেমন আন্ডার এজ কারো কাছে সিগারেট বিক্রি করা ক্রাইম,
আপনি যদি আন্ডারেজ কারো কাছে মদ বিক্রি করা ইটস এ ক্রাইম, কিন্তু আরো নিষিদ্ধ আইটেম আছে যেগুলো বিক্রি করা, কাউন্টারফিট প্রোডাক্ট বিক্রি করা ক্রাইম। এখন তারা করে কি, মালিকরা নিজে না থেকে এমপ্লয় দিয়ে কাজগুলো করায়। যে সাধারণ লোক একটা আসছে, সে তো কাজ পাইলেই খুশি, আমেরিকায় আমি একটা কাজ পেয়ে গেছি, দেশে কিছুই করতাম না, হঠাৎ তাকে পুলিশ অ্যারেস্ট করে যে তুমি বিক্রি করছো। লটা হচ্ছে যে বিক্রি করছে তাকে ধরে, মালিককে তারা ধরে না। সেই ক্ষেত্রে আপনারা কাজ নিলে যে কোনো স্টোরে যখন কাজ দেবেন, এটা কমন সেন্স বোঝার কথা, যাকে নিয়ে আসছেন স্পন্সর করে তারা একটু বেসিকলি ট্রেন্ড করেন, তারা গেলে এই নতুন অভিবাসীগুলো বিপদ থেকে বাঁচবে। সেই ক্ষেত্রে আমি বলবো, যদি আপনার যারা আত্মীয় তারা তো কাজ না পায়, আপনি বিশেষভাবে কাজ দেবেন না, ট্রেন দেম ভেরি ওয়েল, সো তারা যেন কাজ করতে পারে। যদি বুঝেন দেশ থেকে যারা গ্রিন কার্ড নিয়ে আসবে তাদেরকে আপনারা একটু ট্রেন করেন। আমরা যেমন আসছি, আমার ভাই নিয়ে আসছে, আমরা অনেক বছর আগে আসছি, আগে থেকে জানতাম আমেরিকা আসবো, এই সম্পর্কে আমরা গ্রামে থেকেও আমেরিকার সম্পর্কে ধারণা ছিল ছোটবেলা থেকে। আপনারা যারাই তাদেরকে নিয়ে আসছেন গ্রিন কার্ড দিয়ে, নিশ্চয়ই 10-15 বছর তারা অপেক্ষা করছে, তাদেরকে একটু কষ্ট হলে তাদেরকে ট্রেন করেন, এই দেশের আইনগুলো বোঝার করার চেষ্টা করেন, বেসিক ইংলিশটা বোঝার জন্য দেবেন, কম্পিউটার নলেজ দেবেন, যেটুক নলেজ দেওয়ার কথা চেষ্টা করবেন। সো আপনার উচিত হবে এদেরকে বলবেন, যদি মনে করেন যে অনৈতিক কাজ হচ্ছে, কাজ না করতে দিয়ে, আর আপনার যদি মনে কেউ ভুল করছে, আপনি ডিপার্টমেন্ট লেবারে কমপ্লেন করতে পারেন। একটা ল আছে, যদি কাউকে, যদি যেই দেশে যারা লিগ্যাল গ্রিন কার্ড আছে তাদেরকে যদি কেউ কম পয়সায় কাজ করায়, এটা কিন্তু চাইলে আপনার ডিপার্টমেন্ট লেবারে ক্লেম করলে অনেক অনেক টাকা দাবি করতে পারেন। এটা আমেরিকান ল, আমেরিকা আইনের বাইরে কিছুই না, কিন্তু আমরা আইনটা জানি না বিধায় যে যা বলে তাই বিশ্বাস করি। একটু জানার চেষ্টা করবো না। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাকসুদ সাহেব আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালাম স্যার, ভালো আছেন? জি জি, ভালো ভালো। জি, আমার এই প্রধান সাহেবের কাছে একটা কোয়েশ্চন, যে আমি দীর্ঘ 8 বছর থেকে এসআইডেমে আছি, কিন্তু এখনো কোনো আপডেট নাই। এসআইডেম রানিং আছে, বাট আমি দীর্ঘ 7 বছর থেকে একটা কোম্পানিতে কাজ করতেছি। ওই কোম্পানির মারফতে কি এই দেশের কোনো কাগজপত্র পাওয়ার কোনো সুবিধা আছে এটা জানানোর জন্য। এবং আমার 2টা ছেলে এই দেশে বোন হয়েছে, একটার বয়স 3 বছর আর একটার বয়স 7 বছর। স্যার, আমাকে একটু জানাইলে খুশি হইব। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। কয়েকটা জিনিস বলে সবার জন্য প্রযোজ্য। যদি আপনার ছেলে আমেরিকার জন্ম হয়ে থাকে, সে অ্যাকর্ডিং টু প্রেজেন্ট ল হি অর শি ইজ ইউএস সিটিজেন। আপনার ছেলে মেয়ে যারাই আমেরিকার নাগরিক, তারা 21 বছর পূর্ণ হওয়ার পরে আপনার জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এই পর্যন্ত আপনার কেস চলবে কিনা আমরা জানি না। সো আপনার যেহেতু 8 বছর আগে কেস ফাইল করেছেন, হয়তো খুব সহসা আপনাকে তারা ডাকবে। যদি কেসটা কোর্টে চলে যায়, রিমুভাল প্রসিডিংসে চলে গেলে, তখন আপনার এমপ্লয়ার আপনার জন্য কোনো কেস আর কিছু করতে পারবে না। যদি এর আগে হয়, আপনার এমপ্লয়ারকে বলেন তার ট্যাক্স ফাইল সহ একজন অ্যাটর্নির সাথে যোগাযোগ করতে, তা আমরা তখন তার অবস্থা অনুযায়ী পরামর্শ দিতে পারবো। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। নিলয় হক ছোট্ট একটা প্রশ্ন করেছেন যে রিসেন্টলি আমি ম্যানহাটন থেকে ব্রুকলিনে মুভ করেছি, এখন আমি আইআরএস এর অ্যাড্রেস চেঞ্জ করতে চাই, কিভাবে করব? ধন্যবাদ। আইএনএস এ অ্যাড্রেস, ইমিগ্রেশনে আইসে কি বলতে জানি না, এখন আইএনএস না, এখন ইউএসসিআইএস অথবা আইস। আপনি AR11 একটা আইআরএস মানে যেখানে ট্যাক্স ফাইল করে, যেটা আইআরএস এর একটা নির্দিষ্ট ফর্ম আছে, আপনি নেক্সটে যখন ফাইল করবেন তখন অটোমেটিক আপনি চেঞ্জ হয়ে যাবে। এটা একজন বোধহয় ট্যাক্স যারা প্রিপার আছে তাদের সঙ্গে জিজ্ঞাসা করে, এটা আমাদের জন্য যথেষ্ট নয়। অনেক ধন্যবাদ আপনার কনসার্নের জন্য নিলয় হক। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আসসালাম। জি, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি, অ্যাটর্নি স্যারের কাছে আমার প্রশ্ন হলো, আমি এটা কথাটা রিপিট আসতেছে। আপনি স্পিকারে যদি দিয়ে থাকে স্পিকারটা বন্ধ করুন। আচ্ছা আচ্ছা, জি। স্যারের কাছে আমার প্রশ্ন হলো, আমি আমেরিকায় বর্ডার ক্রস করে আসছি 1 বছর আগে। তো এখানে আসার পরে অ্যাসাইলাম সাবমিট করছি, আমার কোনো ইন্টারভিউ হয়নি। মানে প্রেসিডেন্ট ট্রাম্প
আসার কিছুদিন আগে বের হয়েছিলাম। তো এখন আমার কেসটা পেন্ডিং এ আছে এটা এখনো। তো কিছুদিন আগে আমি আবার ওই যে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করছিলাম, সেটাও ডিলে হয়ে গেছে। তো এটা হলো 1 নম্বর ইয়া। আর দ্বিতীয়ত হচ্ছে আমি এখানে মেরিল্যান্ডে 7 মাস আগে এক জায়গায় কাজ করছিলাম। এখানে কিছু কালোদের থেকে আমি একটু মানে ইনজুরি হয়েছিলাম, একটু ওরা মাইক দিচ্ছিল আমাকে। তো সেই ক্ষেত্রে আমি আর কিছু করিনি। ওই যে ইয়াকে মানে পুলিশ রিপোর্ট করছিলাম, ওরা আমাকে হাসপাতালে নিতে চাইছিল। ওই সময় আমি আসলে অসুস্থ হচ্ছিলাম ভালোই, কিন্তু ওই সময় আমি আইন জানতাম না। তো ভাবলাম যে আমার যেহেতু অনলাইনে কোনো কিছু শো করতেছে না, এখন মনে হয় হাসপাতালে যাওয়াটা ঠিক হবে না, যদিও আমি অনেক অসুস্থ ছিলাম। তো এখন এটা আমার অ্যাটর্নি স্যারের কাছে প্রশ্ন হলো, এটাকে আমি এখন কিছু করতে পারবো, মানে ইউ ভিসা বা কোনো সুবিধা নিতে পারবো কিনা? ধন্যবাদ। আপনার প্রশ্ন দুইটা নাম্বার হচ্ছে, প্রথম নাম্বার হচ্ছে আপনার অ্যাসাইলাম খুব সম্ভব রিজেক্ট হয়ে যাবে, না হলে তো আপনার I-765 ডিনাই হওয়ার কথা ছিল না। আপনি ইমিডিয়েট আপনার অ্যাটর্নির কাছে যান, আর যদি অ্যাটর্নির সাথে আপনি কমফোর্টেবল না হন, অন্য কোনো অ্যাটর্নির সাথে আপনি ফোনে অথবা ইন পারসন যে কনসাল্ট করেন, কারণ আপনি খুব বিপদের মুখে আছেন। যদি আপনার কেসটা রিজেক্ট হয়ে যায়, তারা আপনাকে এনি টাইম অ্যারেস্ট করতে পারে, লাস্ট নোন অ্যাড্রেস তাদের কাছে আছে। নাম্বার 2 হচ্ছে আপনি যদি ইউ ভিসার কথা বলছেন, যদি আপনি কোনো ক্রাইম ভিকটিম হন, ক্রাইমের নেচার বুঝতে হবে আমাকে। অনেকগুলা ক্রাইম যেটা ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে, অনেকগুলা ক্রাইম পড়ে না। সো আপনি একজন অ্যাটর্নির সরাসরি ডকুমেন্টটা যদি পুলিশ রিপোর্ট হয়ে থাকে, যে পারপিট্রেটরস মানে যারা আপনাকে আঘাত করেছে তারা যদি গ্রেফতার হয়ে থাকে, তো আপনি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির সাথে কথা বলতে হবে। এবং আমরা একটা সার্টিফিকেশনের প্রয়োজন, ইউ ভিসা করার জন্য একটা সার্টিফিকেশনের প্রয়োজন হয়। কেস পেন্ডিং থাকলে অথবা ডিসলভ হয়ে থাকলো, ওইটা আপনার লাগবে। আমরা এছাড়া এই মুখের কথায় কোনো ইউ ভিসা ফাইল করা যাবে না। ইউ মাস্ট টক টু দ্য পুলিশ, you must talk to district attorney whether this case is still pending or this case is resolved. অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনার প্রশ্নের জন্য। আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধা, সময় সীমানা টপকানো করিতে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। যদিও আপনার কাছে এই দর্শকদের প্রশ্ন নেওয়ার আগে অনেকগুলো প্রশ্ন আপনাকে বলেছিলাম, কিন্তু সেটার আর উত্তর নিতে পারছি না সময়ের অভাবে, যেহেতু সময় শেষ হয়ে গেছে। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে, যে অপরাধমূলক কর্মকাণ্ড, যেটা আমরা প্রায়শই অনেক সময় ইগনোর করে থাকি বা বুঝে করি, না বুঝে করে থাকি, যে কি হবে এরকম একটা অবস্থা আমাদের মধ্যে মানসিকতা কাজ করে। সেই অবস্থাগুলো আপনি ব্যাখ্যা করেছেন, যে কি পরিমাণ এটার ঝুঁকি রয়ে গেছে। হ্যাঁ, সেই বিষয়গুলো আপনি ব্যাখ্যা করেছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই সুন্দর উপস্থাপনা করার জন্য। আবারও বলি, আপনারা কোনো ধরনের অপরাধে জড়িত হওয়ার আগে এই দেশে কখনো আইন নিজের হাতে তুলে নেবেন না, কখনোই নেওয়া উচিত না। এবং স্পেশালি ডোমেস্টিক ভায়োলেন্স, বি অ্যাওয়ার অফ ডোমেস্টিক ভায়োলেন্স। আপনার সামান্য একটা পুলিশ কল দেওয়ার কারণে আপনার পরিবারের কারো হয়তো জীবনের আমেরিকার স্বপ্ন ধ্বংস হয়ে যেতে পারে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। TVN 24 ধন্যবাদ। যদি আপনাদের প্রোগ্রাম ভালো লাগে, আপনারা চ্যারিটিতে দান করবেন। এটা আমার সবসময় বলে থাকে, এটা আমি ব্যক্তিগতভাবে বলে, TVN বলেন নাই। আপনার যে কোনো চ্যারিটিতে আপনি দান করবেন যদি ভালো লাগে প্রোগ্রাম। থ্যাংক ইউ। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে অপরাধমূলক কর্মকাণ্ডে ইমিগ্রেশনের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আমরা সবসময় আমরা মনে রাখি বা মনে করা উচিত যে আমেরিকা এটি একটি স্বপ্নের যেমন দেশ, আইনের তেমনি দেশ, মানবিক একটি দেশ। এখানে আইন যেমন আছে, আইনের প্রয়োগও কিন্তু তেমনি আছে। সুতরাং ছোট হোক অপরাধ, বড় হোক, সেটা বড় কথা নয়। যাই হোক না কেন, সেটার কিন্তু শাস্তি অবধারিত। সুতরাং আমরা যারা ইমিগ্রেন্ট হিসাবে এসেছি, বা হয়তো গ্রিন কার্ড বা ভিজিট ভিসায় যে কোনোভাবেই আসি না কেন, সেটা কিন্তু যে কোনো মুহূর্তে এই ধরনের অপরাধের কারণে নষ্ট হয়ে যেতে পারে। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।